17ই মার্চের পর থেকে মূলত প্রধানমন্ত্রী কয়েকটা কাজের ভিতরে নিজেকে সীমাবদ্ধ করে ফেলেছেন। সংসদে তিনি কথা বলছেন না, একেবারে চুপচাপ থাকেন। এ নিয়ে সমালোচনার কোনো শেষ নেই। তো তিনি ভাবলেন যে একটু কথা বলা দরকার। তিনি 14ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন টাঙ্গাইলে গেলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করার জন্য। সেখানে গিয়ে তিনি দুটি কথা বলেছেন। তার এই দুটি কথা নিয়ে প্রচন্ড ট্রল হচ্ছে, প্রচন্ড সমালোচনার ঝড় বয়ে গেছে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই কথাটা তিনি এমন সময় বললেন যখন মুসাদ্দেক ইবনে মুহাম্মদ, তিনি তার কাছে কেউ একজন জিজ্ঞাসা করছে বাংলার 12 মাসের নাম, তিনি সেটি ঠিকঠাক মতো বলতে পারেন নাই। এইটা নিয়ে বিএনপির নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ট্রল করে তাকে একেবারে শেষ করে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই এই অস্ত্রটা বিরোধী পক্ষের হাতে চলে এলো। সেখানে প্রধানমন্ত্রী তার বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়ে বলেছিলেন, এই ধানের শীষ তোমার হাতেই মানায়, আজ থেকে এটি তোমার, এই জাতীয় আর কি। তার বক্তব্যটা একটু শুনিয়ে আসুন আমরা আগে। সেজন্যই যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। শুনছেন, তিনি পরিষ্কার করে বলছেন 1979 সালে। অথচ বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মাত্র 1 বছর পেয়েছিলেন। কিভাবে? 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন। তারিখটা ভালো করে মনে রাখবেন, 1975 সালের 7 নভেম্বরে জিয়াউর রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হন। আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মারা যান 1976 সালের 17ই নভেম্বর। তাহলে কয়দিন? 1 বছর কয়েকদিন। 75 সালের 7 নভেম্বর আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মারা যান 76 সালের 17ই নভেম্বর। তাহলে 1 বছরের কয়েকদিন বেশি তিনি জিয়াউর রহমানের সাহচর্য পেয়েছিলেন বা সময়কালটা পেয়েছিলেন। আর বিএনপি দলটি প্রতিষ্ঠিত হয় 1979 সালে। তাহলে তারেক রহমান এখানে যে তথ্যটি দিলেন, 1979 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শহীদ জিয়ার হাতে তার ধানের শীষ প্রতীকটি তুলে দিলেন। এইটা আবার কেন বললেন? এটারও একটা ইতিহাস আছে। এটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে রাজনৈতিক দলটি গঠন করেছিলেন, এই দলের প্রতীক ছিল ধানের শীষ। তো পরে তিনি জিয়াউর রহমানের হাতে দিয়ে গেলেন। যাই হোক, এটি মানে শুধু ভুল নয়, এটি মারাত্মক ভুল। কারণ জীবিত যদি থাকতো ব্যক্তিটা, তাহলে হয়তো এখানে যে কোনোভাবে টেনে টুনে পোজানো যেত। কিন্তু তিনি তো 1979 সাল আসার প্রায় 3 বছর আগে মারা গেছেন। তাহলে তিনি কি করে এখানে এসে তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিলেন? এটি অপতথ্য, ভুল তথ্য। এখন এই যে ভুল তথ্য প্রধানমন্ত্রী পরিবেশন করলেন বা বলে ফেললেন, এটি কিন্তু দোষের নয়। একজন মানুষ সবকিছুই জানবে, বিষয়টি এরকম নয়, এমনটি ভাবার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, তা জানতে হবে তাদের যারা সেই পর্যায়ে চলে যায়। প্রধানমন্ত্রী তিনি এখন বিএনপি দলটির প্রধান, চেয়ারম্যান, এবং সেই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে তিনি যদি তার দলের ইতিহাস একেবারে তার যদি ঠোঁটস্থ না থাকে, এইটা ভয়ঙ্কর ব্যাপার, মারাত্মক ব্যাপার। এই ইতিহাস তারেক রহমানের অবশ্যই জানা উচিত। শুধু তারেক রহমানের নয়, তার প্রথম সারির যে সমস্ত নেতারা রয়েছে, তারা না জানা মানে অপরাধ। বিএনপির ইতিহাস একেবারে পাই টু পাই যদি তার স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও না জানে, এটি মারাত্মক অপরাধ। আমি এটা অপরাধই বলবো। কারণ দলের ইতিহাস না জেনে যদি কেউ রাজনীতি করতে আসে, তার দ্বারা সেই দল কি ফায়দা পাবে? যাই হোক, তিনি এই তথ্যটা যখন বললেন, তাহলে এইখানে একটা সমস্যা। তিনি দলের চেয়ারম্যান হয়েও তার ইতিহাস সম্পর্কে তিনি সেইভাবে আয়ত্ত করতে পারেন নাই। এরপরেও
ওই যে মানুষ হিসেবে দুর্বলতা থাকতে পারে, মেনে নিলাম। এখন দ্বিতীয় পর্যায়ে যেটা চলে আসে, এবং এইটাই সবচেয়ে বড় ব্যাপার, যে তার যারা উপদেষ্টা আছে, তিনি তো 10 জনকে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। 10 জন ব্যক্তিকে, রাজনৈতিক উপদেষ্টা, সাংস্কৃতিক উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, এরকম 10 জন ব্যক্তিকে তিনি তার উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন। এখন এই ক্ষেত্রে 2 জন ব্যক্তি তার উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এই যে তিনি তথ্য দিচ্ছেন, তার এই তথ্য সরবরাহের ক্ষেত্রে 2 জন ব্যক্তির দায়িত্ব রয়েছে। একজন হচ্ছে আসিফ রেহান, তিনি ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর। আর একজন হচ্ছে ডক্টর জাহিদুর রহমান। জাহিদুর রহমান হচ্ছে সরকারের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা। এরা দুজনই কিন্তু প্রতিমন্ত্রীর সমান। জাহিদুর রহমান কিন্তু আবার তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা। তাহলে ব্যাপারটা কিন্তু এই 2 জনের সবচেয়ে বড় দায়িত্ব ছিল, যে তিনি যখন ওখানে যাচ্ছেন তিনি কি বিষয়ে কথা বলবেন, কতটুকু বলবেন, এইটুকু বেঁধে দেয়া এই 2 জনের দায়িত্ব ছিল। এখন প্রশ্ন আসে যে এই 2 জন তারা কি তাদের দায়িত্ব পালন করেছে, নাকি ইচ্ছাকৃতভাবে? প্রথম কথা হচ্ছে তারা তাদের দায়িত্ব পালন করেন নাই, অর্থাৎ প্রধানমন্ত্রীকে তারা সঠিক তথ্য পরিবেশন করেন নাই। তিনি কি বলবেন সেখানে সেই স্ক্রিপ্ট তাকে তৈরি করে দেওয়া হয় নাই, তাকে মাত্রা বা সীমারেখা তাকে নির্ধারণ করে দেওয়া হয় নাই। এই ক্ষেত্রে তারা 2 জনই এখানে ব্যর্থ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি তারা তথ্য দিয়েও থাকে তাহলে অপতথ্য দিয়েছে, ভুল তথ্য দিয়েছে, মিসগাইড করেছে তাকে। এখন প্রশ্ন আসতে পারে যে তারা কেন মিসগাইড করবে প্রধানমন্ত্রীকে? হ্যাঁ, তাদের মিসগাইড করার একটা কারণ আছে। আমি এক্ষেত্রে আসিফ রেহান, যিনি প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য উপদেষ্টা, তার কথা আমি একটু বাদ রাখছি এই কারণেই, তার চাচা ছিলেন আমিনুল হক। তিনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 4 দলীয় জোট সরকারের, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। অর্থাৎ তিনি বিএনপি পরিবারেরই সন্তান। এবং তার আরেক চাচা ছিলেন হচ্ছে এনামুল হক, তিনি বাংলাদেশ পুলিশের আইজি ছিলেন, ইন্সপেক্টর জেনারেল। তিনি 1991 থেকে 1992 সাল পর্যন্ত, এটাও বিএনপির আমলে। তার মানে এটি বিএনপির পরিবার। তো উনি হয়তো তার সাথে বিট্রে নাও করতে পারে, বা অপতথ্য নাও দিতে পারে, বা তাকে বিপদে ফেলার চেষ্টা তার নাও থাকতে পারে। যদিও এখন কে কোন পদ দিয়ে কারে কি করছে বলা মুশকিল, কারণ প্রত্যেকেই এখন ভারতের, কারণ আমরা দেখেছি সরকারি দলে যারা থাকে তারাই ভারতের মুষ্টির ভিতরে কেন যেন আবদ্ধ হয়ে যায়, কারণ তাদের কিছু কিছু ভিডিও ওই দেশে থাকে। এখন বাকি থাকলো কে? ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদুর রহমান সম্পর্কে সন্দেহটা করার যথেষ্ট কারণ এই জন্য আছে যে তিনি বামপন্থী, তিনি বাম রাজনীতিবিদ। আর আমাদের দেশের বাম রাজনীতিবিদদের বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না, এদেরকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না। কারণ এরা যে পথ দিয়েই যাক না কেন, ঘুরে ফিরে এদিক ওদিক যেদিকেই যাক, ঘুরে ফিরে কাঁটাতারের বেড়ার ওপারে তার টিকিটা বাঁধা, যে পথ দিয়েই নেন না কেন। সুতরাং কেউ যদি কোনোভাবে কাঁটাতারের বেড়ার ওপারের বশ্যতা স্বীকার না করতে চায়, তাহলে এরা তাকে বিপদে ফেলবে, সে যত বড় আপনই হোক না কেন। সুতরাং ডক্টর জাহেদের ব্যর্থতা বা চাতুরি, যেটাই বলি না কেন এখানে, এটাকে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। যাই হোক, এখন এই ব্যাপারে আমার মনে হয় তদন্ত কমিটি গঠন করা উচিত। প্রধানমন্ত্রীকে এরকম অপতথ্য কে বা কারা কেন দিয়েছে এটি বের করা উচিত, এবং বের করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ ওই পদটা এমন একটা পদ, দুটি বিষয় একসাথে, প্রধানমন্ত্রী এবং দলের প্রধান, এবং সেই দল সম্পর্কেই অপতথ্য, ভুল তথ্য, এটি গ্রহণযোগ্য নয়। সুতরাং এই ব্যাপারে তদন্ত হওয়া উচিত। এখন তিনি আরেকটি কথা বলেছেন ওইখানেই, ওই একই জনসভায়, বিরোধী দল সম্পর্কে তিনি বলেছেন যে স্বৈরাচার, বিরোধী দলকে তিনি স্বৈরাচার বলেছেন। আপনারা কি কোনোদিন শুনেছেন বিরোধী দল, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল স্বৈরাচার হয়? স্বৈরাচারের হওয়ার সুযোগ বিরোধী দলের আছে? এটা নতুন একটা তত্ত্ব, নতুন একটা ন্যারেটিভ এদেশে আনার একটা চেষ্টা করা হলো আর কি। আমরা দেখেছি শাসক গোষ্ঠী সবসময় বিরোধী দলের উপরে অত্যাচারের স্টিম রোলার চালায়, সব সময়, প্রতি ক্ষেত্রে। একেবারে সেই 1972 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে
সরকারি দল বিরোধী দলের উপরে অত্যাচারের স্টিম রোলার চালায়, তাদের কণ্ঠ রোধ করার আপ্রাণ চেষ্টা চালায়। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী বললেন বিরোধী দলকে যে এরা স্বৈরাচার, স্বৈরাচারের মতো কথা বলছে, স্বৈরাচারের ভূত এদেরকে পেয়ে বসেছে। সুতরাং এটিও একটি অপতথ্য, এটিও একটি ভুল তথ্য। এটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে না আসলে অনেক বেশি ভালো হতো। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যে দুটি বিষয় আমি বললাম, কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।